হ্যালো গাইজ, এখন আমি আছি পুঠিয়া রাজবাড়ির রাজশাহীতে। আর এই পুঠিয়া রাজবাড়ি সম্পর্কে সকল তথ্য আপনাদেরকে আজকে আমি দেবো এবং এর ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরবো এবং আমি এখানে কিভাবে আসলাম তা সম্পূর্ণ কিছু দেখাবো এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি পুঠিয়া রাজবাড়িতে। আর আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটাই মূলত পুঠিয়া রাজবাড়ি। আর এই পুঠিয়া রাজবাড়ি তৈরি হয়েছিল সম্রাট আকবরের 1565 থেকে 1606 খ্রিস্টাব্দের সময়কালে। তো আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটির ইতিহাস আপনাদের মাঝে একটু তুলে ধরবো এবং এই ভবনটি আপনাদের ভালোভাবে দেখাবো। হ্যালো গাইস, ইটস মি আশিক এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ পুঠিয়া রাজবাড়ি রাজশাহী। বিশ্বসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে রয়েছে রাজা মহারাজাদের বাসভবন বা রাজবাড়ি, তথা এই রাজবাড়ি হলো পুঠিয়া রাজবাড়ি, যেটা রাজশাহী জেলাতে অবস্থিত। আর এই পুঠিয়া রাজবাড়ি আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন। রাজশাহী অবস্থিত এই রাজবাড়ির নাম রাখা হয় পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানী রাজবাড়ি, যেটা বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং সমৃদ্ধ প্রত্নতান্ত্রিক নিদর্শন। আর এই রাজবাড়িতে আসতে আমার মাত্র লাগছে 200 টাকা। আপনারা যে যেখান থেকে আসবেন অবশ্যই নাটোরে আসবেন এবং নাটোর থেকে মাত্র 50 থেকে 100 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন পুঠিয়া বাইপাসে। আর পুঠিয়া বাইপাস থেকে যে কোনো গাড়িওয়ালাকে বলবেন যে পুঠিয়া রাজবাড়িতে যাব, তাহলে আপনাকে মাত্র 5 টাকার মাধ্যমে পুঠিয়া রাজবাড়িতে নিয়ে চলে আসবে। আর এই রাজবাড়ির প্রতিষ্ঠা ও বংশ সূচনা হয় 6ষ্ঠ শতাব্দী মুঘল সম্রাট আকবরের আমলে। আর এই বংশের আদি পিতা ছিলেন জৈনক ধর্মপান ব্রাহ্মণ ভক্সাচার্য। 7ম শতাব্দীর শুরুতে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে পীতাম্বরের ভাই বা ভাতিজা নীলাম্বর সর্বপ্রথম রাজা উপাধি লাভ করেন। আর তখন থেকে এটা পুঠিয়া রাজবাড়ি হিসেবে পরিচিত। বর্তমানে দৃষ্টিনন্দন দুতল রাজবাড়িটি মহারানী হেমন্ত কুমার দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর স্মৃতি রক্ষার্থে 1895 সালে আবার নতুন করে নির্মাণ করেন। শুধু তাই নয়, এই রাজবাড়িটি রক্ষার্থে রাজবাড়ির চারপাশে একটি বিশাল লেক ও মাঝখানে কেন্দ্র করে অসংখ্য শিব মন্দির, গোবিন্দ মন্দির, ঘোল মন্দির এবং জগন্নাথ মন্দির নির্মাণ করেন। আর এত মন্দির নির্মাণ করার কারণে বাংলাদেশের ভিতর সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী মন্দির সমৃদ্ধ এলাকা নামে পরিচিত হয় পুঠিয়া রাজবাড়ি। এই রাজবাড়ি সম্পর্কে তো অনেক ইতিহাস হলো, কিন্তু এই রাজবাড়িতে ঢুকে যে টিকিট লাগে সেটা তো আপনাদেরকে বললামই না। হ্যাঁ, এই রাজবাড়ি সহ রাজবাড়ির যত কিছু আছে সকল কিছু দেখতে টিকিটের মূল্য মাত্র 30 টাকা লাগবে। আর এখন আমি ধীরে ধীরে চলে যাচ্ছি রাজবাড়ির পিছনের দিকে, মানে রাজবাড়ির বাগানের ভিতরে। এটা হলো পুঠিয়া রাজবাড়ির ভিতরের বাগান। আর এই বাগান থেকে সুন্দর একটি দৃশ্য পাওয়া যায়। আর এখান থেকে সরাসরি আপনারা গোবিন্দ মন্দিরের চূড়া দেখতে পাবেন এবং এর রাজবাড়িটা পিছন সাইডটা দেখতে পাবেন, যা দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে অনেক পর্যটকেরা এসে ছবি তোলে এবং এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করে। এখন আমি আছি এই প্রাসাদের একেবারে পেছনের সাইডে, যেখানে রয়েছে একটি মন্দির এবং এই মন্দিরের নাম হচ্ছে ছোট আহ্নিক মন্দির এবং মন্দিরের সাথে রয়েছে আরেকটি প্রাসাদ, যেটার নাম সম্ভবত আমার জানা নেই। আর এটাই হলো সেই প্রাসাদটি। আর এই প্রাসাদের আগে কিন্তু রয়েছে সে পুঠিয়া রাজবাড়ি। আর এখান থেকে কিন্তু সরাসরি গোবিন্দ মন্দির সুন্দরভাবে স্পষ্ট দেখা যায়। আর এই প্রাসাদটির সামনে রয়েছে আরেকটি দিঘি, যেটার নাম হচ্ছে রানী দিঘি বা রানী ঘাট। আর এটাই হলো রানীঘাট বা রানীদের গোসলখানা, যেটাকে শয়নকক্ষের লাগান ব্যবহার করা হতো এবং এটার চারপাশে দিয়ে বাউন্ডারি করা হয়েছে যাতে এখানে গোসল করলে বাইরের মানুষ দেখতে না পায়। আর এখান থেকে এখন আমি সরাসরি চলে যাব গোবিন্দ মন্দিরে। তো গাইস, এখন আমি আছি সেই পুঠিয়া রাজবাড়ির ভিতরে এবং আপনাদেরকে দেখাই যে আমার পিছনে যেটা রয়েছে এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ির বড় দিঘি। আর এটা হচ্ছে সেই মন্দির। আর এই মন্দির সম্পর্কে তথ্য আপনাদেরকে আমি একটু পরে জানাবো। আমি এখন ঢুকছি গোবিন্দ মন্দিরের ভেতরে। আর এই গোবিন্দ মন্দিরটা অবস্থিত এই রাজবাড়ির উত্তর পূর্ব কোণে।
আর এই রাজবাড়ির ঠিক নিচে দুই দিকে দুটো দরজা রয়েছে। প্রথম দরজা দিয়ে ঢুকলে আপনারা বাগানে ঢুকবেন এবং দ্বিতীয় দরজা দিয়ে ঢুকলে আপনারা ঢুকতে পারবেন এই গোবিন্দ মন্দিরে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই মূলত সেই গোবিন্দ মন্দির। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানি রাজপ্রাসাদের অভ্যন্তরে উত্তর পূর্ব কোণে অবস্থিত এই গোবিন্দ মন্দির 1823 থেকে 1895 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুঠিয়া রাজপরিবারের রানী ভবনময়ী দেবী নির্মাণ করেন এই মন্দিরটি। কিছু তথ্যসূত্র অনুযায়ী এর কাজ 1830 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়। এই মন্দিরটি একটি পঞ্চরত্ন শিলির মন্দির। বর্গাকার এই মন্দিরের ছাদের 4 কোণে 4টি এবং মাঝখানে একটি বড় রত্ন বা চূড়া রয়েছে। এই মন্দিরটি মূলত একটি উঁচু বেদির উপর নির্মিত। এই মন্দিরের বাইরের দেওয়ালগুলো অত্যন্ত সূক্ষ্ম ও দৃষ্টিনন্দন পোড়ামাটির ফলক বা টেরাকোটা ডিজাইনে সাজিত। শুধু তাই নয়, এসব ফলকে হিন্দু মহাকাব্য, রামায়ণ, মহাভারত এবং রাধাকৃষ্ণের লীলাসহ বিভিন্ন পৌরাণিক কাহিনীচিত্র রয়েছে। আমার পেছনে আপনারা যে দৃষ্টিনন্দন ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ির সেই বড় গোবিন্দ মন্দির। আর এই বড় গোবিন্দ মন্দিরটি পুঠিয়া রাজবাড়ির ঠিক পূব সাইডে অবস্থিত এবং এই মন্দিরটা কিন্তু অনেক সুন্দর, যেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আমার পিছিয়ে যে দৃষ্টিনন্দন ভবনটি দেখতে পাচ্ছেন এটা পুঠিয়ার রাজবাড়ি। আর এই পুঠিয়ার রাজবাড়ির ভিতরে আমি ঢুকবো। এটা মূলত এখন জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। আর এটার ভিতরে কি আছে তা আপনাদেরকে একটু দেখাবো। এখন আমি এই রাজবাড়ির ওপরে যাচ্ছি, মানে দ্বিতীয় তলাতে যাচ্ছি। আর আমার সামনে যে সিঁড়িটা দেখলেন, এই সিঁড়ি দিয়েই ওপর তলাতে যেতে হয়। তো আমি এখন আছি এই রাজপ্রাসাদের ওপর তলাতে, মানে দ্বিতীয় তলাতে। আর এখান থেকে সরাসরি কিন্তু শিব মন্দির এবং এই রাজবাড়ির আচারি ঘর দেখা যায়। বর্তমানে এই রাজপ্রাসাদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। 20 নভেম্বর 2021 থেকে এটি একটি জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সামনে যে কক্ষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কক্ষগুলোতে মূলত রয়েছে এই রাজবাড়ির সকল ঐতিহ্যবাহী মূর্তি এবং ছবি। তো গাইজ, এখন আমি আছি উপরতলাতে এবং আমার পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন গ্যালারি 1, এই ভিতরে কিন্তু রয়েছে এই পুঠিয়া রাজবাড়ির বিভিন্ন ঐতিহ্যবাহী মূর্তি বা বিভিন্ন ছবি। আর এই ছবি বা মূর্তি প্রকাশ্যে তারা আনতে দেয় না বা ভিডিও করতে দেয় না বা ছবি তুলতে দেয় না, কারণ এটা প্রকাশ্যে আসলে এটা চুরি হওয়ার ভয় থাকে। এর জন্য তারা ভিডিও এখানে অ্যালাউ করছে না। তো আপনাদের যেটুকু সম্ভব আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করব এবং এর ভিতরে কি কি আছে তা দেখাই আমি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন সেই শিব মন্দির, এটা হচ্ছে শিব। সামনে যে কক্ষটা আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্যালারি 2, এর ভিতরে আছে এই রাজবাড়ির সংরক্ষিত ছবি এবং এই রাজবাড়িতে কোথায় কি রয়েছে তার ছবিগুলো সম্পূর্ণ এখানে রয়েছে। আর এই যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো মূলত সেই ছবিগুলো। আমি এর থেকে আর বেশি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ এর ভিতরে ভিডিও করা অ্যালাউ নাই, যেটা আপনাদের আগেই বলছি। আর এই রাজবাড়ি কিন্তু সামনেই রয়েছে সেই টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা টিকিট ক্রয় করতে পারেন। আমি এখন ওপরতলা থেকে মানে জাদুঘর থেকে নিচে নেমে এসেছি এবং আপনাদের পশ্চিম সাইডটা দেখাচ্ছি। পশ্চিম সাইডে কিন্তু খুব একটা ভালো নয় এই রাজপ্রাসাদের, কিন্তু আমি এখন চলে আসলাম এই রাজবাড়ির সবথেকে বড় এবং সবথেকে সুন্দর শিব মন্দিরে। আর এই শিব মন্দিরটা কিন্তু রাজবাড়িতে ঢুকতে সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন। রাজশাহী পুঠিয়া রাজবাড়ির সবথেকে বড় এবং সবথেকে আকর্ষণীয় মন্দির হচ্ছে এই বড় শিব মন্দির, যেটা বাংলাদেশের বৃহত্তম এবং অন্যতম গুরুত্বপূর্ণ শিব মন্দির। বর্তমানে আমি আছি পুঠিয়া রাজবাড়ির শিব মন্দিরে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মন্দিরটি, এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ির শিব মন্দির। আর এই মন্দিরটা কিন্তু অনেক বড় এবং এই মন্দিরটা যদি সম্পূর্ণ আপনারা ড্রোন দিয়ে দেখতে চান তাহলে প্রচুর পরিমাণে লাইক করুন এবং কমেন্ট করুন, তাহলে আপনারা ড্রোন দিয়ে এই ভিডিওটি দেখতে পারবেন ইনশাল্লাহ। পুঠিয়া রাজবংশের রাজা জগৎ নারায়ণ রায়ের বিধবা পত্নী মহারানী ভুবনময়ী দেবী 1823 সালে এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি পুঠিয়া রাজবাড়ির প্রবেশ পথেই শিবসাগর নামক একটি বিশাল দিঘির উত্তর পাড়ে অবস্থিত। এই মন্দিরটি পঞ্চরত্ন বা 5টি চূড়া বিশিষ্ট স্থাপত্য শিল্পেতে নির্মিত।
এই মন্দিরটির প্রধান কেন্দ্রীয় চূড়াটি বিশাল এবং চারপাশে আরও 4টি ছোট চূড়া রয়েছে। কেন্দ্রীয় চূড়াটিতে 108টি এবং প্রতিটি কোণের চূড়ায় 17টি করে উপচূড়া রয়েছে। এই মন্দিরের ভেতরে একটি বিশাল আকারের কালো পাথরের শিবলিঙ্গ স্থাপিত আছে, যা দেশের অন্যতম বৃহৎ শিবলিঙ্গ হিসেবে পরিচিত। এই মন্দিরের দেওয়ালগুলো একসময় সুন্দর টেরাকোটা বা পোড়ামাটির কারুকাজে সজ্জিত ছিল, তবে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় অনেক অংশে ক্ষতিগ্রস্ত হয়। এর করিডোরগুলোতে জয়পুরে স্থাপিত ছোঁয়া লক্ষ্য করা যায়। পুঠিয়া রাজবাড়িকে বাংলাদেশের মন্দির নগরী বলা হয়, কারণ এখানে এই বড় শিব মন্দির ছাড়াও আরও অনেক বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্দির আছে, যেমন গোবিন্দ মন্দির, জগন্নাথ মন্দির ইত্যাদি। বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নতন্ত্র অধিদপ্তরের একটি সংরক্ষিত পুরাকীর্তি। আর এই মন্দিরটিতে কিন্তু এখনও নিয়মিত পূজা আচরণা করা হয়। মন্দির থেকে বের হয়ে আমরা চলেছি রাজবাড়ির দিকে। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আষাঢ়ি ঘর, আর যেটা আপনাদের আমি এই রাজপ্রাসাদ থেকে কিন্তু সরাসরি দেখিয়েছি। আর এখন এখান থেকে আমি চলে যাব এই রাজপ্রাসাদের যে দিকে আছে বড় দিকের কাছে, এবং তার পাশে রয়েছে সেই মন্দিরগুলো। আর এখন সামনে যে দিঘিটা দেখতে পাচ্ছেন মূলত এটাই হচ্ছে রাজবাড়ির সব থেকে বড় দিঘি, যার আয়তন কত তা আমি কিন্তু সঠিকভাবে বলতে পারবো না। আর এই দিঘি থেকে কিন্তু সরাসরি রাজবাড়িটা স্পষ্টভাবে দেখা যায়। বিশাল এই দিঘিটির পূব সাইডে রয়েছে রাজবাড়ি এবং পশ্চিম সাইডে রয়েছে এই রাজবাড়ির ছোট ছোট 3টা মন্দির, এবং উত্তর সাইডে রয়েছে সেই শিব মন্দির এবং আষাঢ়ি ঘর। এখন আমি ঢুকছি সেই পুঠিয়া রাজবাড়ির ছোট 3টা মন্দিরের ভিতরে। আর আগে আপনাদেরকে বলেছিলাম যে মাত্র 30 টাকা দিয়ে টিকিট কিনলে আপনারা সকল কিছু দেখতে পাবেন, আর এখানে ঢুকতে আমাদের কোনো টিকিট লাগছে না। আর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত সেই মন্দিরগুলো, যেটার 3টি নামও রয়েছে। আমার পিছনে এখন আপনারা যে দৃষ্টিনন্দন ভবনগুলো দেখতে পাচ্ছেন, 3টি ভবন, এই 3টি ভবন হচ্ছে পুঠিয়া রাজবাড়ির ছোট ছোট মন্দির। এর পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে এই মন্দির হচ্ছে গোপাল মন্দির, আর এই 2টা যে মন্দির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় আহ্নিক মন্দির। আর এই মন্দিরটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে এটা হচ্ছে বড় আহ্নিক মন্দির, এবং এটাও তার সাথে এখানে রয়েছে এটা সাদাটা, যেটা এটা কাঠালি কালার রং করা রয়েছে, সাদা ছিল এবং এখন বৃষ্টি এবং সময় বিবর্তনে এটা কাঠালি কালার রং হয়ে গেছে। এটার নাম গোপাল মন্দির, এবং এই যে এটা হচ্ছে বড় আহ্নিক মন্দির। এই মন্দির 3টি পুঠিয়া রাজবাড়ি বিশাল দিঘির 100 মিটার পশ্চিমে অবস্থিত। এই 3টা মন্দিরের আলাদা আলাদা নাম এবং আলাদা আলাদা ইতিহাস রয়েছে। আর এই মন্দিরের ইতিহাস বলতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর এই ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না। তবে এই মন্দির 3টির নাম আমি কিন্তু আগেও বলেছি, এরপরেও আমি আবার আপনাদের বলছি। যেটা বড়টা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে বড় আহ্নিক মন্দির, এবং মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে ছোট গোবিন্দ মন্দির, এবং পাশে যেটা দেখতে পাচ্ছেন সাদা সেটা হচ্ছে গোপাল মন্দির। তো গাইস, পুঠিয়া রাজবাড়ি রাজশাহীর দৃষ্টিনন্দন সেই রাজবাড়িটি এবং সেই রাজবাড়ির সকল ভবন এবং মন্দির যেগুলো আছে ছোট বড় সকল মন্দির দিকে যা কিছু রয়েছে, তো সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরা হলো, এবং আপনারা দেখলেনই এখানে কি কি রয়েছে। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, এবং এখানে আসলে আপনাদের সম্পূর্ণ ভাড়া লাগতে পারে প্রায় 1000 টাকা। যদি ঢাকা থেকে আসেন ট্রেনে করে তাহলে 1000 টাকার মধ্যে এখানে চলে আসতে পারবেন, এবং এর জায়গাতে সম্পূর্ণ আপনারা একটি সুন্দর ভিউ নিতে পারবেন। আর আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা একটু টাইম নিয়ে এখানে আসবেন, কারণ এখানে ঘোরার অনেক জায়গা রয়েছে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।